ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ে অ্যামাজন জঙ্গলে এক বিজ্ঞানী আবিষ্কার করেন জেনেসিস নামের একটা গাছ। এই গাছের অলৌকিক ফুলের মধ্যে এতটা শক্তি ছিল যে তা পুরো পৃথিবীকে বিদ্যুৎ সরবরাহ করতে পারত। এই আবিষ্কারের মাধ্যমে মানুষ আবারও নতুন করে সভ্যতা গড়ে তুলতে শুরু করে। তবে এই আবিষ্কারের পর ওইসব জেনেসিস গাছগুলো আবার সম্পূর্ণরূপে সরকারি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এদিকে নিউক্লিয়ার যুদ্ধের পর জন্ম নেওয়া প্রায় 95% শিশুর মধ্যে জেনেটিক সমস্যা দেখা দিতে শুরু করে। এই সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা জেনেসিস গাছের ফুলের মধ্যে মানুষের ডিএনএ যুক্ত করে, আর এর ফলে প্রতিটি মায়ের গর্ভ থেকে বিশেষ ক্ষমতার সম্পন্ন শিশুরা জন্মগ্রহণ করতে থাকে, যাদের কারো শ্রবণ শক্তি খুবই অসাধারণ, আবার কারো দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ। এই বিশেষ ক্ষমতা নিয়ে জন্মানো মানুষদেরকে বলা হতো জেনেটিক্স, আর তারা এই নতুন পৃথিবীতে একদম রাজাদের মধ্যে জীবনযাপন করতে শুরু করে। তবে প্রায় 10% মানুষের ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার কারণে তাদের শরীর এই ফুলকে আর গ্রহণ করতে পারেনি। এদেরকে বলা হতো স্পেশাল চাইল্ড। তাদের শুধু ছোটখাটো কাজ যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, মেইনটেন্স ইত্যাদিই দেওয়া হতো। কোনো বড় বড় কাজে তাদেরকে আর ব্যবহার করা হতো না। এরপরে আমরা জেনেসিস ইনস্টিটিউটে ক্লোই নামের একটা মেয়েকে দেখতে পাই। সেখানে একটা ক্লাস ট্রিপে শিক্ষার্থী সেজেই এসেছে, আর তার সঙ্গে হুইল চেয়ারে করে এসেছে তার সঙ্গী লিওন। আর সে এখানে ঢুকেছে একজন পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশে। তো সবার দৃষ্টি যখন অন্যদিকে ছিল, তখন লিওন একটা ডিভাইস ব্যবহার করে বন্ধ দরজা খুলে একটা প্রাইভেট এলাকায় ঢুকে পড়ে। এরপর ম্যাপ দেখে সে বুঝতে পারে যে কাছেই দুজন গার্ড দাঁড়িয়ে আছে। তখন সে একটা ছোট্ট ইঁদুরের মতো খেলনা পাঠায়, আর গার্ডরা সেটার পেছনে গেলে খেলনাটির ভেতর থেকে একটা স্লিপিং গ্যাস বের হয়ে আসে, আর দুজন গার্ড তো সঙ্গে সঙ্গে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। লিওন তখন দ্রুত তাদের কাছ থেকে চাবিটা নিয়ে ভেন্টিলেশন সিস্টেমে গিয়ে গ্যাসের ট্যাঙ্কটাকে যুক্ত করে দেয়। ফলে ওই গ্যাস পাইপের মধ্য থেকে ছড়িয়ে পড়তো সেখানে থাকা সমস্ত বিজ্ঞানীরাই ঘুমিয়ে পড়ে। এরপর লিওন নিজে মাস্ক পরে ওই ল্যাবের মধ্যে ঢোকার চেষ্টা করে, কিন্তু তার আর কোডটা মনে ছিল না। মানে তার কোডটা বারবার ভুল হচ্ছিল। তাই সে ক্লোইকে ফোন করে সঠিক কোডটা আনতে বলে। এদিকে মেইন লবিতে তখন ক্লোই কিছু ছেলেকে স্পেশালদের সম্পর্কে বলতে শোনে। তারা বলছিল যে ওদেরকে মেরে ফেলা উচিত। ক্লোই তখন তাদের সঙ্গে ঝগড়া করতেই শুরু করে। এদিকে অন্যান্য ছাত্ররা তখন তাকে বেশ উস্কানি দিচ্ছিল। তখনই আবার সেখানে একটা গার্ড দৌড়ে আসে। ক্লোই তখন একদম অসহায় সেজে গার্ডের কাছে সাহায্য চায়, এবং সেই সুযোগে তার পকেট থেকে একটা নোটবুক চুরি করে ফেলে। নোটবুকের ভেতরে এসে সঠিক কোডটা পায় এবং তা লিওনের কাছে ঠিক সময় মতো পাঠিয়ে দেয়। কোড পাওয়ার সঙ্গে সঙ্গেই তো লিওন ওই ল্যাবের মধ্যে ঢুকে পড়ে। এরপর সে তার মায়ের পুরনো একটা ঘড়ি বের করে, যেখানে লেখা ছিল আমরা সবাই এক, আমরা সবাই সমান। এই কথাগুলো পড়ে সে মনে অনেকটা সাহস পায়। এরপরে সে ওখানে একটা লিভার টানে, আর মেশিনটা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে সে জেনেসিস গাছটা দেখতে পায়। এরপর সে একটা পুরনো অস্ত্র দিয়ে ওখানকার কাঁচ ভাঙতে শুরু করে, কিন্তু যখনই সে ফুল তুলতে যায় তখনই তো গাছটা হঠাৎ করে তার দিকে অসংখ্য কাঁটা ছুড়ে দেয়, আর সঙ্গে সঙ্গে ওখানে অ্যালার্মও বেজে ওঠে। তো লিওন ফুলটা একটা নীল ক্যাপসুলের মধ্যে ভরে নেয়, আর সঙ্গে সঙ্গে ঘোষণা আসে যে বিল্ডিংতে লকডাউন হয়ে যাচ্ছে এবং সবাইকে দ্রুত বেরিয়ে যেতে হবে। ক্লোয়ে লিওনের জন্য অপেক্ষা করতে চাইলেও গার্ডরা তখন তাকে ছাত্রদের সঙ্গে বাইরে পাঠিয়ে দেয়। এদিকে ভাগ্যক্রমে লিওন তখন সময় মতো বের হয়ে আসে। তবে বাইরে আসা মাত্র সে ইচ্ছা করে ক্লোইকে ধাক্কা দেয়, যার কারণে তার টেডি বিয়ারটা নিচে পড়ে যায়, আর টেডিটি ফেরত দেওয়ার আগে সেই ক্যাপসুলটি টেডির ভেতরে লুকিয়ে ফেলে। তখন গার্ডরা এসে লিওনের পকেটে তল্লাশি করে, তবে সেখানে একটা ঘড়ি ছাড়া তারা আর কিছুই পায় না। তখন ঘড়িতে লেখা কথাগুলো নিয়ে তারা অনেক হাসাহাসি করে, আর লিওনকে তো ফ্রিক বলে অপমানও করে। এদিকে একজন লোক তো খুব মনোযোগ দিয়ে সব ছাত্রকে পরীক্ষা করছিল, কিন্তু তারও তখন মাথায় আসেনি যে এই টেডির মধ্যে ফুলটা লুকানো থাকতে পারে। তো কিছুক্ষণ পরেই তো ক্লোই আর লিওন রাস্তার বড় স্ক্রিনে খবর দেখতে থাকে। সেখানে এখানকার সিনেটর ফ্র্যাঙ্ক বলছিল যে জন্মের আগেই কেন, আমরা তো জন্মের পরে এই ফুল ব্যবহার করতে পারি। তো এরপরে সেখানে এখানকার বিখ্যাত গায়িকা মীরা চলে আসে। সে তখন ঘোষণা দেয় যে শক্তিহীন মানে স্পেশাল মানুষদের ডিস্ট্রিক্টে সে নাকি ফ্রিতে ট্যুর করবে, যাতে করে সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে পারে। আর তখনই সেখানে ছদ্মবেশ বদলে লিওন ক্লোইকে বোঝায় যে তুমি এদের কথা বিশ্বাস করো না, রাজনীতিবিদ আর সেলিব্রিটিরা শুধুমাত্র নাটকই করে, তাদের আমাদের মতো মানুষদের নিয়ে কোনো চিন্তা নেই। এরপর সে জানায় যে তুমি কি জানো কিছুক্ষণ আগে আমাদের মতো একটা গরিব মানুষকে একটা খাবারের দোকান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আর তখনই তারা দেখতে পায় যে একটা ক্লিনার জানালা থেকে কিছু লেখা মুছে দিচ্ছে। সেখানে লেখা ছিল যে ডেথ টু দ্য জেনেটিক্স, অর্থাৎ সবাই যে জেনেটিক্সদের পছন্দ করে এমনটা নয়। এদিকে মীরার ম্যানেজার তখন তাকে জানায় যে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে। স্পেশাল ডিস্ট্রিক্ট মানে যেখানে প্রায় 10% মানুষ থাকে আর যাদের উপর এই ফুলটি কাজ করেনি, এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং সেখানে প্রচুর ভিড়ও হবে, তাই অটোগ্রাফ সেশনটা বাতিল করতে হবে। কিন্তু মীরা আবার এতে রাজি হয় না। সে বলে যে এইভাবে তার ঐক্য আসবে না, আমাকে তো মানুষের সামনে যেতেই হবে, তাদের নিজের মতো অনুভব করাতে হবে। তাই আমি এই ইভেন্টটা বাতিল করতে পারবো না, আর না হলে আমি মানুষের কাছাকাছি পৌঁছাবো কিভাবে। এদিকে ক্লোই আর লিখন যখন বাড়িতে ফিরছিল তখন স্পেশাল ডিস্ট্রিক্টের গেটের গার্ডরা তাদের আইডি চেক করে। লিওন শপিং এ গেলে ক্লোই তখন টিভিতে ফ্র্যাঙ্কের ইন্টারভিউটা দেখে।
সেখানে ফ্রাঙ্ক বলছিল যে সে এমন একটা ঔষধ তৈরি করেছে যার মাধ্যমে সে 10% মানুষ যাদের ভিতরে আগে কোনো শক্তি আসেনি তারাও নাকি এই শক্তি এখন অর্জন করতে পারবে। মানে সে স্পেশালদের কথাই বলছিল, তারাও সে অনুভূতি বুঝতে পারবে, তাদেরকেও এখন অন্য সবার মতো করে তোলা যাবে। আর এটা দেখে তো ক্লোই মনে মনে খুবই খুশি হয়ে যায়, কিন্তু লিওন বলে যে এসব দেখে প্লিজ খুশি হয় না, তাদের এই কথাবার্তা সবই মিথ্যে। এরপরে তারা দুজন তাদের বাড়িতে ফিরে যায়, আর এটা হলো ছোট্ট একটা ওয়ার্কশপ। ক্লোই সেখানে অনেকগুলো গাছপালার উপর এক্সপেরিমেন্ট চালায়, আর লিওন বানায় ডিভাইস। এরপরে তো লিওন ফুলের মধ্যে থেকে সে অংশগুলোকে আলাদা করে নেয় যেগুলোর মধ্যে শক্তি থাকে, আর সেগুলোর সাহায্যে সে প্রতিবন্ধী মানুষদের জন্য বিশেষ ধরনের প্রস্থেটিক তৈরি করে যাতে তারাও সাধারণ জীবনযাপন করতে পারে। আর এই ক্লায়েন্টদের দেওয়া টাকা দিয়ে তাদের দৈনন্দিন কাজগুলো চলে। ক্লায়েন্টদের কাজ শেষ হয়ে যাবার পর জেনেটিক ডিস্ট্রিক্ট থেকে এক ব্যক্তি ফোন করে বলে যে তার কিছু ঠিক করে দিতে হবে, কিন্তু ক্লোই তখন স্পষ্ট জানিয়ে দেয় যে আমরা বাইরে গিয়ে কাজ করি না, আমাদের দোকানে আপনার আসতে হবে। কিন্তু লিওন যখন শুনতে পায় যে লোকটি 3 গুণ টাকা বেশি দেবে তখন সে রাজি হয়ে যায় আর বলে যে সমস্যা নেই, ওখানে চলে যাওয়া যাবে। কিন্তু এতে তো ক্লোই প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এই কাজটা ছিল অবৈধ। লিওন তখন তাকে বোঝায় যে আমি পুরো রাস্তায় চিনি, কোথায় গার্ডরা আছে কোথায় নেই, আর কিভাবে সবার চোখে ফাঁকি দিয়ে ভেতরে ঢুকতে হবে সেটাও আমার জানা আছে। তো এরপরে তারা দুজন ওখানকার একটা দামি রেস্টুরেন্টে পৌঁছায়, আর সেখানকার শেফ তাদেরকে পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকিয়ে নেয়। এই শেফও তাদের মতো একজনই ছিল, তার কাছে একটা যান্ত্রিক স্যুট ছিল যা তাকে হাঁটতে সাহায্য করত। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে এটার সাহায্যেই কাজ করত। তো হঠাৎ করে অ্যান্টিজেনেটিক্স নামের একটা গ্যাং দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গে তারা কারেন্ট সংযোগ অফ করে দেয়। আর লিওন ততক্ষণে স্যুট ঠিক করার কাজ শেষ করে ফেলে। তখন এই শেফটা বলে যে তোমরা এখানে ওয়েট করো, আমি দেখে আসি কেন বিদ্যুৎ চলে গিয়েছে, আর সঙ্গে তোমাদের টাকাটাও নিয়ে আসবো। তো এরপর তো গ্যাং এর সদস্যরা রেস্তোরাঁ ভাঙচুর করতে শুরু করে আর বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষদেরকে হত্যা করতে থাকে। কয়েক মিনিটের মধ্যে তো সেখানে একটা হট্টগোল তৈরি হয়ে যায়, অসংখ্য লাশই মেঝেতে ছড়িয়ে পড়ে। আর তখন ওই গ্যাংয়ের নেতারা দেয়ালে কিছু লিখতে শুরু করে। ওই সময় শেখ আবারও রান্নাঘরে ফিরে আসে, তার পুরো শরীর ছিল রক্তে ভেজা, আর শেষ নিঃশ্বাস নিতে নিতে সে ক্লোই আর লিওনকে বাইরে কি হচ্ছিল সেটা ভালোভাবেই জানিয়ে দেয় আর তাদেরকে সতর্ক করে দেয়। এরপরেই তো সে ওখানে মারা যায়। ক্লোই আর লিওন তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে পেছনের দরজাটি তখন তালাবদ্ধ অবস্থায় ছিল, তাই এখান থেকে বেরোতে হলে তাদের এখন কিছু একটা উপায় ভাবতেই হবে। লিওন তখন ক্লোইকে বলে যে তুমি দ্রুত শেফের ওই যান্ত্রিক স্যুটটা পরে নাও, এটা ছাড়া আমাদের কাছে এখন আর কোনো উপায় নেই। তো এই কিছুক্ষণ পরেই তো দুজন গ্যাং সদস্যরা রান্নাঘরে চলে আসে, তবে তারা ওখানে এসে শুধুমাত্র শেফের লাশটাই দেখতে পায়, কারণ ক্লোই আর লিওন সেখানে লুকিয়েছিল। এরপরই তারা দেয়ালে কিছু লিখতে লিখতে কথা বলছিল যে কাল ছোট একটা শো হবে আর তার পরের দিন অনেক বড় কিছু একটাই ঘটবে। আর তখনই একজন গুন্ডা নিজের কিছু আইডিয়া দিতে চাইলে তার বস তাকে ছুরি দেখিয়ে হুমকি দেয় যে পরিকল্পনা কখনোই পরিবর্তন হবে না, তাই নিজের মুখটাকে একটু অফ রাখো। আর এদিকে তখন সেখানকার একজন লোক একটা কাগজ ফেলে দেয়, আর ক্লোই তখন দ্রুত সেটাকে তুলে নেয়। আর এরপরে যখন সেখানে পুলিশের সাইরেনের শব্দ শোনা যায় তখনই তো সমস্ত গুন্ডারা সেখান থেকে চলে যায়। আর হঠাৎ করে আবার লিওনের স্যুটের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। স্যুটটা নিজে থেকেই তাকে দাঁড় করিয়ে কাউন্টারের উপরে ছুঁড়ে ফেলে। দুজন গুন্ডা তখন তার দিকে এগিয়ে এলে লিওন তখন বাসনপত্র আর গরম পানি ব্যবহার করে তাদের সঙ্গে লড়াই করতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে ওই গ্যাং লিডারের মাস্কের একটা অংশ ছিঁড়ে যায় আর তার আসল চেহারাটা দেখা যায়, এবং তারা দুজন তখন দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। তবে বাইরে এসেই তো লিওনের জন্য ওই স্যুট পরে হাঁটা খুবই কঠিন হয়ে পড়ে। ক্লোই তখন তাকে সামনে নিয়ে একটা গলির মধ্যে ঝুঁকে পড়ে। পুলিশের গাড়ি তখন পাশ দিয়েই চলে যায়, কিন্তু তাদেরকে আর দেখতে পায় না। ক্লোই বুঝতে পারে যে স্যুটের পা কিছুটা ভেঙে গিয়েছে, তাই সে লিওনকে তো কোনো মতে ভর দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে নিয়ে যায়। পরের দিন সংবাদ মাধ্যমে পুরো ঘটনাটাই প্রচার করা হয়। সিকিউরিটি ক্যামেরার একটা ছবিতে তখন লিওন আর ক্লোইকে দেখা যায়। মিডিয়া তখন গুজব ছড়াতে শুরু করে যে সম্ভবত তারাও গ্যাংয়েরই সদস্য, আর এরপর তো সমস্ত তথ্য সংগ্রহ করে পুলিশের কাছেই পাঠানো হয়। স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন হিউজ বলে যে বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষদের এলাকায় এখন অপরাধের ঘাঁটিতে পরিণত হয়েছে এবং খুব শীঘ্রই স্পেশাল ডিস্ট্রিক্টে অভিযান চালানো হবে। লিওন আর ক্লোই তখন তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তারা তাকে চিনে ফেলেছিল, আর সেই হলো এই গ্যাংয়ের লিডার যার মুখ তারা আগের দিন লড়াইয়ের মধ্যে দেখে ফেলেছিল। এরপরে ক্লোই সেখানে কাগজটি খুলে দেখতে পায় যে ওটা আসলে সঙ্গীত শিল্পী মিরার কনসার্টের ফ্লায়ার, যার ভেতরে একটা ছোট্ট মানচিত্র আঁকা ছিল। তারা বুঝে যায় যে গ্যাংটি কনসার্টে একটা হামলা চালাবে এবং দোষ চাপানো হবে তাদের মতো স্পেশাল মানুষদের উপর। লিওন তো এটা দেখে ভয় পেয়ে জিনিসপত্র গোছাতে শুরু করে আর শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ক্লোই বলে যে এভাবে পালিয়ে গেলে হবে না, আমাদের সব মানুষদের বাঁচাতে হবে, একমাত্র তো আমরাই জানি হামলাটা কোথায় হবে। লিওন তখন বলে যে আমি হাঁটতে পারি না, আর তুমি সামান্য একটা 12 বছরের মেয়ে, আমরা কি এমন করতে পারি। এটা শুনেই তো ক্লোই কেঁদে ফেলে আর বলে যে ভাইয়া, আমি তোমাকে এত ভীতু মনে করিনি। এরপরে এসে ওখান থেকে দৌড়ে চলে যায়। তখন লিওন তাকে বারবার আটকানোর চেষ্টা করে,
কিন্তু ক্লোই কোনো কথাই শোনে না। তো এরপরে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা লিওনকে দেখতে পাই, সে তার বাবার অফিসে ঢুকে নিজের ফাইল দেখতে গিয়ে জানতে পারে যে সে একজন স্পেশাল চাইল্ড। তার বাবা যখন জানতে পারে তার ছেলে স্পেশাল, তখনই সে তাকে আটকে ফেলে। এই সব স্মৃতি তাকে অনেক বেশি কাঁদায়। এরপর সে তার মায়ের ঘড়ির দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয় যে কিছু একটা করতেই হবে। তার কয়েক ঘন্টা পরে ক্লোই আবারও ফিরে আসে আর দেখতে পায় যে লিওন স্যুট ঠিক করছে। সে লিওনকে স্যুটটা পরতে সাহায্য করে। এরপর লিওন যখন দেখতে পায় যে সে তার নিজের হাত পা নাড়াচাড়া করতে পারছে, সে বলে যে আমি হিউজেসকে ধরে তার অপরাধ অবশ্যই স্বীকার করাবো। আর এরপর সে লোহা পর্যন্ত বাঁকিয়ে ক্লোইকে তার শক্তিতে দেখায়। আর ক্লোই তখন স্যুটের ভেতরে কিছু বিশেষ ধরনের তার দেখতে পায়। সে তখনই দৌড়ে গিয়ে একটা কেমিক্যাল তৈরি করে, যার মাধ্যমে স্যুটে লাগানো অস্ত্রগুলো সক্রিয় হয়ে যায়। ঠিক ওই সময় তো আবার মীরা স্পেশাল ডিস্ট্রিক্টে কনসার্ট করছিল। তাকে দেখে তো উৎসুক জনতা পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মানুষ তো কোনো বাধাই মানতে চায় না, বেড়া ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তা কর্মীরাও খুবই কষ্টে সবাইকে আটকে রাখছিল। তো কনসার্ট শেষ হওয়ার পর মীরা যখন বাসে উঠতে যাচ্ছিল, তখনই তো গার্ডরা তার সিকিউরিটি টিম আর ম্যানেজারকে প্রচন্ড মারধর করে। এরপরে সেখানে ওই গ্যাংয়ের লোকরা ট্রাকে করে চলে আসে আর দেওয়ালে আবারও তাদের বার্তা লিখতে শুরু করে। এদিকে হিউজেস মীরাকে হুমকি দিয়ে বলে যে চুপচাপ আমাদের সঙ্গে চলো, নইলে কিন্তু অনেক খারাপ হবে। ঠিক তখনই লিওন আবার স্যুট আর মাস্ক পরে সেখানে পৌঁছে যায়। সে বেলকনি থেকে লাফ দিয়ে সরাসরি আক্রমণ শুরু করে, কিন্তু ক্লোয়ের কেমিক্যালের কারণে সুতের গাছপালা গজিয়ে উঠেছিল। এটা দেখেই তো গুন্ডারা আবার তখন অনেক হাসতে থাকে। তবে লিওন সেই গাছপালাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। ক্লোই তখন একটা চুরি করা গাড়ি থেকে মীরাকে ডাক দেয়। অন্যদিকে লিওন তো হিউজেস আর তার লোকদের সঙ্গে লড়াই করতে থাকে। শুরুতে তো লিওন ভালোই ফাইট করছিল, কিন্তু পুরো গ্যাং একসঙ্গে তাকে ঘিরে ফেলে আর এরপর তাকে মাটিতেই ফেলে দেয়। তখন গ্লোই গাড়ি দিয়ে একজনকে ধাক্কা মারে আর সুযোগ বুঝে লিওনও গাড়িতে উঠে পড়ে। কিন্তু মীরা তো দিকে চিৎকার করতে থাকে। তবে ক্লোয়ের আর মীরাকে কোনো কিছু বোঝানোর সময় ছিল না, তাই ক্লোই তখন দ্রুত গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা তাদের বাড়িতে এসে দ্রুত দরজাটা বন্ধ করে দেয়। এদিকে বাইরে তখন গ্যাংয়ের লোকরা তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। টিভির রিপোর্টাররা বলছিল যে সঙ্গীত শিল্পী মীরাকে নাকি অপহরণ করার চেষ্টা করা হয়েছে, তবে এক অজানা হিরো এসে তাকে তখন বাঁচিয়েছে। অন্যদিকে মীরা দেখতে পায় যে লিওন বেশ আহত হয়ে পড়েছে। সে দ্রুত তার ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা করে দেয় আর বলে যে জানো, একসময় আমি ডাক্তার হতে চেয়েছিলাম। ক্লোই তখন সেখানে লিওনের জন্য একেবারে ফুল হিরোর মতো একটা ছবি আঁকে, যা তো আবার লিওনের একদমই পছন্দ হয় না। এরপর লিওন মীরাকে হিউজেসের আসল সত্যটা জানিয়ে দেয়। মীরা বলে যে এখন যত দ্রুত সম্ভব আমাকে বাড়ি ফিরতে হবে, কারণ পরের দিন ফ্রাঙ্কের সঙ্গে ফ্যামিলি সেন্টারে আমার একটা ইভেন্ট আছে। যেন তখন মনে হয় যে অ্যান্টিজেনেটিক্স গ্যাংয়ের পরবর্তী টার্গেট হবে ফ্রাঙ্ক। আজ তারা মীরার উপরে হামলা করেছে, কাল নিশ্চয়ই ফ্রাঙ্কের উপরে হামলা করবে। আসলে এই গ্যাংয়ের প্রত্যেকে মানুষ জন্মের পর তার শরীরে কোনো ধরনের এনহ্যান্সমেন্ট বা পরিবর্তনের বিরুদ্ধে ছিল। তারা বিশ্বাস করত যে মানুষ যেমন জন্মায় তেমনই থাকা উচিত। মীরা আবার এইসব কথা তখন পুলিশকে জানাতে চাইলে লিওন তাকে মানা করে, কারণ হিউজেস নিজেই তো পুলিশের কমান্ডার। তো এরপর তারা সবাই মিলে তাদের পরবর্তী প্ল্যানটা করে। প্ল্যান মোতাবেক পরের দিন মীরা আর লিওন ফ্যামিলি প্ল্যানিং সেন্টারে যায়। তারা একেবারে নতুন বিয়ে করা দম্পতির মতো করে, যারা আবার সন্তান নিতে চায়। মীরা বেশ ফেমাস হয়। সে ডাক্তারকে বলে যে সে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেয়নি এবং মিডিয়া থেকে পরিবারকে বাঁচাতে সে আজ পর্যন্ত কখনো তার স্বামীর কথা কাউকে বলেনি। তো লিওন তখন কোনোভাবে ডাক্তারকে রাজি করিয়ে নেয় যেন তারা এই পুরো ফ্যাসিলিটিটা ঘুরে দেখতে পারে। আর এই সময় খুব কৌশলে একটা চাবিও সে চুরি করে নেয়। এরপরে সে কর্মীদের মনোযোগ সরিয়ে দেয় এটা বলে যে মীরা নাকি সবার জন্য পারফর্ম করবে। আর এরপর সবাইকে এক জায়গায় জড়ো করা হয়। ঠিক তখনই অ্যান্টিজেনেটিক্স গ্যাং সেখানে চলে আসে আর লিওন তখন লবিতে তাদের সঙ্গে মারামারিতে জড়িয়ে যায়। গুন্ডারা তখন তার উপর ঝাঁপিয়ে পড়লে লিওন আবারও সে গ্যাস বোমা ছেড়ে দেয়, যাতে করে সেখানে তাদের মাস্ক পর্যন্ত গলে যায়। শুরুতে লিওন বেশ দারুণভাবেই লড়াই করছিল, কিন্তু এই গুন্ডারা তো সংখ্যায় অনেক বেশি ছিল। তারা তখন তাকে মাটিতে ফেলে মারধর করতে শুরু করে। হিউজেস তার মুখের মাস্ক খুলে ফেলে এবং বারবার তার মুখে ঘুষি মারতে শুরু করে। ঠিক তখনই সেখানে হঠাৎ করে ফ্রাঙ্কের নিরাপত্তা কর্মীরা এসে যায় আর গুন্ডারাও পালিয়ে চলে যায়। মীরা জানায় যে সেই ফ্রাঙ্ককে ফোন করেছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে গুন্ডারা সংখ্যা অনেক বেশিই হবে আর লিওন একা কোনোভাবেই সামলাতে পারবে না। গার্ডরা গুন্ডাদের পেছনে গেল না কেন? ফ্রাঙ্ক বলে যে তুমি আমাদের কাছে তাদের থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর তখনই সব থেকে বড় টুইস্টার রিভিল হয়। বন্ধুরা, ফ্রাঙ্ক আসলে লিওনেরই বাবা। এটা শুনেই তো ক্লোই সম্পূর্ণ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে লিওন এতদিন তার সঙ্গে মিথ্যা বলেছিল যে তার বাবা মারা গিয়েছে। তাই সে রেগে তো ওখান থেকে দৌড়ে চলে যায়। রিপোর্টাররা তখন ভেতরে ঢুকতে ফ্রাঙ্কের রাজনীতিবিদ সত্তা জেগে ওঠে। সে বলে যে তার ছেলে প্রমাণ করে দিয়েছে যে জেনেটিক্স আর যাদের উপর ফুল কাজ করেনি, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে ব্যবধান অনেক বেড়ে গিয়েছে। তাই ভোট দেওয়ার সময় সবাইকে খুব সতর্কভাবেই দিতে হবে।
মৃত্যুর 1 সপ্তাহ পরেই ঘোষণা আসে যে ফ্রাঙ্কের প্রকল্প প্রায় সবাই অনুমোদন করেছে। বহু বাস স্পেশাল ডিস্ট্রিক্টে আসে এবং সব গরিব মানুষকে শহরের বাইরে একটা মেডিকেল ক্যাম্পেও পাঠানো হয়। এই চিকিৎসার পর তাদের সবার ভেতরে আর কোনো ঘাটতি থাকবে না, আর স্পেশাল ডিস্ট্রিক্টটাও খুলে দেওয়া হবে। আর জেনেটিক্স এবং স্পেশাল সবাই এরপরে একসঙ্গেই থাকবে, কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। তো এরপর মেডিকেল সেন্টারে গিয়ে লিওন জানতে চায় যে ক্লোই কোথায়। ফ্রাঙ্ক তখন জানায় যে তারা তাকে খুঁজে পায়নি। আর এরপর লিওন যখন হিউজেসের নাম তোলে তখন ফ্রাঙ্ক তো বিষয়টিকে একেবারে এড়িয়ে যায় আর বলে যে এইসব নিয়ে চিন্তা করো না, আমি শুধু তোমার চিকিৎসাই করাতে চাই। লিওন তখন তাকে মনে করিয়ে দেয় যে যখন তুমি মায়ের চিকিৎসা করার চেষ্টা করেছিলে তখনই কিন্তু মা মারা গিয়েছিল, মনে আছে সেই কথা? ফ্রাঙ্ক তখন লিওনের কাছে ক্ষমা চায় আর স্বীকার করে যে আমি সত্যিই ভুল করেছিলাম। এরপর সে আরো জানায় যে লিওনের মা একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে এতদিন প্রচন্ড ভয় পেত সেটা লিওনকে দিতে। আর লিওনকে সে চিঠিটা দেওয়ার সাহস জোগাড় করতে করতে লিওন নিজেই রাগ হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আর এরপরে লিওন সেখানে ওই চিঠিটা খোলে যেখানে তার মা লিখেছিল যে আমাকে বাধ্য হয়ে তখন সবাইকে ছেড়ে চলে আসতে হয়েছিল, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি সবসময়ের জন্য চাইতাম তুমি একজন ভালো মানুষ হয়ে ওঠো, কিন্তু আমি প্রচন্ড ভয় পেতাম তোমার মধ্যে যে রাগটা আছে ওটা হয়তো একদিন তোমার হৃদয়কেই পুরো গ্রাস করে ফেলবে, তোমার মনে আমার জন্য অনেক বেশি তিক্ততার জন্ম হবে। তার মা ওখানে আরো লিখেছিল যে বাবা, মানুষকে ক্ষমা করতে শেখো, কারণ শেষ পর্যন্ত কেউই চিরদিন পাশে থাকে না। এই কথাগুলো পড়া মাত্রই তো লিওন তার মাকে মনে করে কান্নায় ভেঙে পড়ে। এরপর মীরা সেখানে এসে তার মনটাকে একটু হালকা করতে খোলা বাতাসে নিয়ে যায়। বাইরে হাঁটতে হাঁটতে যখন লিওনের চোখে ক্লোই পড়ে গেলে সেও তার কাছে ক্ষমা চায়। আসলে ক্লোই আর কতক্ষণই বা নিজের ভাইয়ের উপরে রাগ করে থাকতে পারে, তাই সেও তখন তাকে ক্ষমা করে দেয়। এরপর লিওন বলে যে তার মনে হচ্ছে ফ্রাঙ্কি সব হামলার পেছনে রয়েছে যাতে তার এই প্রজেক্টটা অনুমোদন পায়, কিন্তু তাকে হাতে হাতে ধরার আগে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। সে এরপরে একটা আয় প্রস্তুতি করা লোকের কাছ থেকে ক্যামেরাটা ধার নিয়ে নেয়। এদিকে সেখানকার ডাক্তাররা তো পরবর্তী লোকের নাম ঘোষণা করে। আর ল্যাবের ভেতরে ক্লোই তখন ভেন্টের মধ্যে ঢুকে রেকর্ডিংটা শুরু করে দেয়, যেখানে হিউজ আর ফ্রাঙ্ক কথা বলছিল। তাদের কথাবার্তা থেকে স্পষ্ট হয়ে যায় যে এই পুরো ষড়যন্ত্র তারা দুইজন মিলেই করেছে। কিছু রোগীকে অজ্ঞান করার সময় ফ্রাঙ্ক তার পরিকল্পনা ব্যাখ্যা করছিল। সে চাইছিল যে কিছু নির্দিষ্ট জিন মানুষের মস্তিষ্ক থেকে বের করে নিতে, আর তারপরে তারা সেই জিন ওই বিশেষ শক্তিওয়ালা মানুষদের শরীরে ইনজেক্ট করবে। আর ফ্রাঙ্ক এটাকে বলছিল মানুষের পরবর্তী বিবর্তন। তার দাবি ছিল যে এতে নাকি মানুষ আরো বেশি উন্নত হবে, সব সময়ের জন্যই তরুণ থাকবে, তাদের বয়স যাই হয়ে যাক না কেন। আর এদিকে স্পেশাল নামে যাদেরকে ডাকা হয়, অর্থাৎ এই প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে ফ্রাঙ্কের কোনো সহানুভূতিই ছিল না। সে শুধুমাত্র তাদেরকে ব্যবহার করতে চাইছিল এই জিনটাকে বের করার জন্যই। তো কিছুক্ষণ পরে তো ক্লোই সবার সামনে সে রেকর্ডিংটা চালিয়ে দেয়। মীরা তখন কাঁদতে কাঁদতে উপস্থিত সব স্পেশালদের কাছে ক্ষমা চাইতে থাকে, কারণ সে তো এর কিছুই জানতো না। লিওন তখন তার মায়ের কথাগুলো আবারও বলে যে আমরা সবাই সমান, আমাদের ভেতরে কোনো ত্রুটি নেই, আমরাও তোমাদের মতোই মানুষ, তাই প্লিজ আমাদেরকে অ্যাকসেপ্ট করে নাও। এই কথাগুলো বলে সে সবাইকে লড়ার জন্য আরো উৎসাহ দেয়। সে জানায় যে যে কোনো মূল্যে তার স্যুটটা দরকার। আর তখন ক্লোই বলে যে তুমি চিন্তা করো না ভাইয়া, আমি আগে স্টোরেজের চাবিটা চুরি করে রেখেছি। তো এর পরের দিনই তো ফ্রাঙ্ক আর কয়েকজন নার্স মিলে লিওনের ঘরে তার চিকিৎসা করতে আসে, কিন্তু লিওন চাদরের নিচে আগেই স্যুট পরে রেখেছিল। সে হঠাৎ করে তার বাবাকে ধরে ফেলে আর নার্সদের কাছ থেকেও ইনজেকশন ছিনিয়ে নেয়। ফ্রাঙ্ক তখন বলে যে তুমি আমার সঙ্গে এরকম কেন করছো, আমি তো এই সবকিছু তোমার জন্যই করছি, তোমাকে আমি খুব দ্রুত সুস্থ করে তুলতে চাই। কিন্তু লিওন বলে যে বাবা, আমি তোমাকে ভালো করে চিনতে পেরেছি, তুমি স্বার্থ ছাড়া কিচ্ছু করো না, তোমার মধ্যে মানবতা বলতে কিচ্ছু নেই। তো এরপরেই তো সে ফ্রাঙ্ককে ঘরের মধ্যে আটকে দেয়। আর এরপরেই ক্লোয়ের কাছ থেকে একটু বারুদ নিয়ে সে সিকিউরিটি টিমের রুমের দিকেই দৌড়ায় আর সেখানে থাকা সমস্ত গার্ডদেরকে এক এক করে মারতে থাকে। কিন্তু একজন গার্ড আবার তখন সুযোগ পেয়ে অ্যালার্মটা বাজিয়ে দেয়, যাতে করে এখানকার গোলমালের খবরটা সব জায়গায় পৌঁছে যায়। অন্যদিকে ক্লোই আবার ক্যামেরাটা কম্পিউটারের সঙ্গে যুক্ত করে পুরো ফুটেজটাই পুলিশকে পাঠিয়ে দেয় প্রমাণ হিসেবে। এরপরে লিওন যখন সেখান থেকে বেরিয়ে যাবে তখন মীরা তাকে একটা কিস করে বলে যে আমি জানি তুমি খুব দ্রুতই ফিরে আসবে। এদিকে টেন্ট এলাকায় হিউজ তার গ্যাং নিয়ে পৌঁছে যায়, আর তখনই সেখানে লিওন আর সমস্ত স্পেশালরা তাদেরকে ঘিরে ফেলে। শুরু হয়ে যায় ভয়ঙ্কর একটা লড়াই। স্পেশালদের হাতে ছিল শুধুমাত্র হাড়ি আর পাইপের মতোই জিনিসপত্র, কিন্তু তারা সংখ্যায় অনেক মানুষ ছিল, তাই লড়াইও চলছিল সমান তালে। আর লিওন তখন ওই স্যুটের শক্তির সাহায্যেই 1